আজকে আমরা নবম শ্রেণীর মাইতি বেরা ও সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার ৩ নম্বর চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। প্রশ্ন ১, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রশ্ন ১, সঠিক উত্তরটি নির্বাচন করো বা এমসিকিউ। ১, পৃষ্ঠটানের মাত্রা হলো অপশান বি mt⁻²। ২, পৃষ্ঠটান বল কাজ করে এ তলের স্পর্শকীয়ভাবে। ৩, এসআই পদ্ধতিতে ঘাতের একক হলো অপশান সি নিউটন। ৪, তরল বা কঠিনের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা কত রাখা হয়? উত্তর হবে অপশান সি 4 ডিগ্রি সেলসিয়াস। ৫, পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তিক বেগ লাভ করার কারণ হলো অপশান এ বায়ু সান্দ্রতা। ৬, বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? উত্তর হবে অপশান সি শক্তি। ৭, বিকৃতির একক হলো উত্তর হবে অপশান ডি একক নেই। প্রশ্ন ৮, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি এই সূত্রটি হলো উত্তর হবে অপশান ডি হুকের। প্রশ্ন ৯, কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি? উত্তর হবে অপশান এ ইস্পাত। প্রশ্ন ১০, জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান উত্তর হবে অপশান এ কমে। ১১, বল ধ্রুবকের একক হলো উত্তর হবে অপশান এ নিউটন পার মিটার। প্রশ্ন ১২, একটি বস্তুর বায়ুতে ওজন ২৫ গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন ২০ গ্রাম, বস্তুর আয়তন কত হবে? উত্তর হবে অপশান ডি 5 সিসি। প্রশ্ন ১৩, ক্ষুদ্র বৃষ্টির ফোঁটার গোলাকার হওয়ার কারণ হলো উত্তর হবে অপশান এ পৃষ্ঠটান। প্রশ্ন ১৪, তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস উত্তর হবে অপশান বি অপসারিত তরলের ওজনের সমান। এই ১২ নম্বরে যে অঙ্কের প্রশ্নটা আছে যে একটি বস্তুর বায়ুতে ওজন ২৫ গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন ২০ গ্রাম, বস্তুর আয়তন কত হবে? তার উত্তর অপশান ডি বলেছি। সেটা কিভাবে হলো একটু দেখে নাও। উত্তর, আমরা জানি আয়তন ইকুয়ালস টু বস্তুটির বায়ুতে ওজন মাইনাস বস্তুটির জলে নিমজ্জিত অবস্থার ওজন বাই জলের ঘনত্ব। এখানে ইকুয়ালস টু এখানে বস্তুটির বায়ুতে ওজন দেওয়া আছে 25 গ্রাম মাইনাস বস্তুটির জলে নিমজ্জিত অবস্থায় ওজন দেওয়া আছে 20 গ্রাম বাই জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার। ইকুয়ালস টু এই দুটো বিয়োগ করলে হবে 5 গ্রাম আর এটা হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার। গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে এটা হলো 5 সেন্টি, এটা 5/1 থাকলো, তাহলে হচ্ছে 5 সিসি। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন ২, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন ১, ঘাতের এসআই একক নিউটন। প্রশ্ন ২, প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক। প্রশ্ন ৩, শৌচাগারে ফ্লাশে সাইফন ব্যবহৃত হয়। প্রশ্ন ৪, আপেক্ষিক গুরুত্বের মাত্রা নেই। প্রশ্ন ৫, উত্তাল সমুদ্রের ওপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায়। প্রশ্ন ৩, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। ১, চাপের এসআই একক কি? চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। ২, চাপের মাত্রা লেখো। চাপের মাত্রা mL⁻⁻1 T⁻²। প্রশ্ন ৩, প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? উত্তর হবে 0। প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন হয় 0। ৪,
ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। 5. সান্দ্রতা ও ঘনত্ব রাশি দুটি কি একই? না, সান্দ্রতা ও ঘনত্ব রাশি দুটি আলাদা। 6. পৃষ্ঠটানের এসআই একক লেখো। পৃষ্ঠটানের এসআই একক নিউটন পার মিটার। 7. পৃষ্ঠটানের মাত্রা কি? পৃষ্ঠটানের মাত্রা m⁻²। 8. সত্য না মিথ্যা লেখো। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটা সত্য। 9. জলের আপেক্ষিক গুরুত্ব 1 হলে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত? উত্তর হবে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। প্রশ্ন 10. প্লবতার মান কি গভীরতার উপর নির্ভর করে? উত্তর হবে প্লবতার মান গভীরতার উপর নির্ভর করে না। প্রশ্ন 11. ইয়ং গুণাঙ্কের সিজিএস একক কি? ইয়ং গুণাঙ্কের সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। প্রশ্ন 12. উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতা কিরূপ পরিবর্তন ঘটে? উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতা হ্রাস পায়। প্রশ্ন 13. বার কিসের একক? বার হলো চাপের একক। প্রশ্ন 14. বায়ুশূন্য স্থানে কি সাইফন কাজ করে? উত্তর হবে বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করে না। প্রশ্ন 15. তরলের মধ্যে চাপ ঘনত্বের ওপর কিভাবে নির্ভর করে? তরলের মধ্যে চাপ ঘনত্ব বাড়লে তরলের চাপ বৃদ্ধি হয়। মানে তরলের মধ্যে ঘনত্ব বাড়লে তরলের চাপ বৃদ্ধি হয়। প্রশ্ন 16. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এ. পৃষ্ঠটানের মাত্রা সংকেত, এটা হবে 2 নম্বর m⁻²। বি. প্রবাহিত চাপ, এটা হবে স্কেলার রাশি। সি. ইয়ং গুণাঙ্কের মাত্রা সংকেত, উত্তর হবে 4 ml⁻⁻1 t⁻²। ডি. প্রবাহীর ঘাত, সেটা হবে ভেক্টর রাশি। প্রশ্ন 4. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1. প্লবতা বলতে কি বোঝো? পেজ নাম্বার 56। আর্কিমিডিসের নীতি, তার নিচে দেখো লেখা আছে, এখানটা লিখতে হবে আমাদের। কোনো বস্তুকে কোনো প্রবাহিতে ব্র্যাকেটে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই প্রবাহী বস্তুটির ওপর মোট যে পরিমাণ ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে তাকেই প্লবতা বলে। এটা হবে উত্তর। প্রশ্ন 2. বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝো? পেজ নাম্বার 53। বায়ুমণ্ডলের চাপ, এখানটা এই যে লেখাটা আছে তার আন্ডারে দেখো, এইখান থেকে আমাদের লিখতে হবে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। এটা হবে অ্যান্সার, এই যে বায়ুমণ্ডলের চাপ বলা হয় এত অবধি। প্রশ্ন 3. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? পেজ নাম্বার 53। জেনে রেখো বলে যে লেখাটা আছে আমাদের সেটা লিখতে হবে। সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ = 76 × 13.6 × 980 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার = 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কাকে বলে প্রথমে লিখে দেবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, তারপর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণটাও লিখে দেবে। প্রশ্ন 4. জলে জৈব লবণ মেশালে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন ঘটবে? পেজ নাম্বার 62। দেখো এখানে 3 নম্বর পয়েন্টে বলা আছে কোনো অজৈব বস্তু তরলে দ্রবীভূত অবস্থায় থাকলে
তরলের পৃষ্ঠটান বাড়ে, কিন্তু কোনো জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটানের মান কম হয়। তাহলে জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটানের মান কম হয়। তাহলে আমাদের এখানে জৈব লবণ বলেছে, তাহলে জৈব লবণের ক্ষেত্রে কী হবে, পৃষ্ঠটানের মান কম হবে। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর কী লিখবো আমরা, জলে জৈব লবণ মেশালে পৃষ্ঠটানের পরিমাণ কম হবে বা পৃষ্ঠটান কম হবে। প্রশ্ন 5, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি? পেজ নাম্বার 58। দেখো এখানে লেখা আছে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক, একদম পেজ নাম্বার 58 একদম নিচের দিকে লেখা আছে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। আমাদের এইটা পুরোটা লিখে দিতে হবে, 4টে লাইন, এই 4টে লাইন লিখতে হবে। লিখব কোনো পদার্থের ঘনত্ব ডি এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব D0 হলে আপেক্ষিক গুরুত্ব, যেটাকে আমরা এস দিয়ে বোঝাই, ইকুয়ালস টু D/D0। অতএব D ইকুয়ালস টু D0 ইন্টু এস। এসআই পদ্ধতিতে ঘনত্বের মান আপেক্ষিক গুরুত্বের মানের 1000 গুণ। সিজিএস পদ্ধতিতে D0 ইকুয়ালস টু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সুতরাং D ইকুয়ালস টু, এস মানে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এস জি মানে এস গ্রাম মানে আপেক্ষিক গুরুত্ব গ্রাম পার সেন্টিমিটার কিউব। অতএব সিজিএস পদ্ধতিতে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মান সমান। এটাই হচ্ছে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। এই 4টে লাইন আমাদের লিখে দিতে হবে। প্রশ্ন 6, এটি একটি অঙ্কের প্রশ্ন। প্রশ্ন 6, 12, 15, 16, 23 এই 5টা হচ্ছে অঙ্কের প্রশ্ন। তার ভিডিও আমি আলাদা করে দিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রশ্ন 7, পৃষ্ঠটান বলতে কী বোঝো? পেজ নাম্বার 62। একদম প্রথমে লেখা আছে যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয় তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়। এই 2টো লাইন লিখে দেব। প্রশ্ন 8, স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো? পেজ নাম্বার 69। এখান থেকে আমাদের লিখতে হবে বাইরে থেকে প্রতিমিত বল বা দ্বন্দ্ব প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় যা বস্তুতে বিকৃতি সৃষ্টির প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বল বা দ্বন্দ্ব অপসারণ করলে বস্তুটিকে আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। পদার্থের এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। এই 3টে লাইন লিখে দেবে। প্রশ্ন 12টা অঙ্কের প্রশ্ন। প্রশ্ন 13, স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝো? পেজ নাম্বার 73। এখান থেকে আমাদের লিখতে হবে বস্তুটির বিকৃতি কম হলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে, এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। স্থিতিস্থাপক সীমা কাকে বলে সেটা লিখতে গেলে যেহেতু আমাদের পূর্ণ স্থিতিস্থাপকের কথা লিখতে হবে, সেই জন্য এইটা লেখার আগে আমাদের পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে সেটা আগে লিখে নিতে হবে। তাহলে প্রথমে আমাদের কী হবে, উত্তরটা কীরকম হবে? প্রথমে আমরা লিখে নেব প্রযুক্ত বল বা দ্বন্দ্ব অপসারণ করলে কোনো বিকৃত বস্তু যদি তার পূর্বের আকার ও আকৃতি পুরোপুরি ফিরে পায় তাহলে ওই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। তারপর আমরা লিখব বস্তুটির বিকৃতি কম হলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে, এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। তাহলে প্রথমে আগে লিখে নেব পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে, তারপর স্থিতিস্থাপক সীমা কাকে বলে লিখব। প্রশ্ন 14, আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। পেজ নাম্বার 56। পেজের 1 নম্বর একদম শেষে লেখা আছে, দেখো আর্কিমিডিসের নীতি, এটা আমাদের লিখতে হবে কোনো বস্তুকে কোনো স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির, পরের পাতায়, ওজনের আপাত হ্রাস ঘটে এবং বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর
তরল বা গ্যাস ওজনের সমান। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। 15, 16 এই দুটো হচ্ছে অঙ্কের প্রশ্ন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রশ্ন 17, সাইফন কী কাজে ব্যবহৃত হয়? পেজ নাম্বার 55। এখানে দেখো লেখা আছে সাইফন ক্রিয়া শর্তের পর দিলে ব্যবহারিক প্রয়োগ, সেটাই হচ্ছে এটাই ব্যবহারিক প্রয়োগটাই হবে সাইফন কী কী কাজে ব্যবহৃত হয়। তারপর লিখে দেবো 1 নম্বর, সাধারণভাবে বড় পাত্রকে না নাড়িয়ে তরল স্থানান্তরণের জন্য বড় ট্রাঙ্ক বা ড্রাম থেকে ডিজেল, পেট্রোল ইত্যাদি স্থানান্তরণের জন্য সাইফন ব্যবহার করা হয়। 2, শৌচাগারে ফ্লাশে সাইফন ব্যবহৃত হয়। এই দুটো পয়েন্ট লিখে দেবো, 1 আর 2। এটাই হচ্ছে সাইফনের কাজ। প্রশ্ন 18, তরলের ঘনত্বের সঙ্গে সান্দ্রতার কিরূপ পরিবর্তন হয়? পেজ নাম্বার 65। এটা লিখতে হবে আমাদের, জেনে রেখো এটা। সাধারণত যে তরলের ঘনত্ব বেশি তার সান্দ্রতাঙ্ক বেশি হয়, অর্থাৎ ওই তরলের সান্দ্রতা বেশি হয়, কিন্তু ঘনত্ব ও সান্দ্রতা দুটি আলাদা রাশি। এটাই হচ্ছে ঘনত্ব আর সান্দ্রতার মধ্যে সম্পর্ক। প্রশ্ন 19, ধারারেখ প্রবাহ বলতে কি বোঝো? পেজ নাম্বার 63। দেখো এখানে লেখা আছে প্রবাহীর প্রবাহ দু প্রকার, একটা হচ্ছে শান্ত বা প্রবাহ বা ধারারেখ প্রবাহ, আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। তাহলে শান্ত প্রবাহটাই হচ্ছে ধারারেখ প্রবাহ, তাহলে এটাই লিখে দেবো আমরা। তরলের প্রবাহকালে প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে বেগের মান ও দিক যদি সর্বদা অপরিবর্তিত থাকে তবে সেই প্রবাহকে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলা হয়। প্রশ্ন 20, কখন কোনো প্রবাহ অশান্ত হয়? তার মানে এখানে অশান্ত প্রবাহ কাকে বলে সেটা লিখতে হবে। পেজ নাম্বার 64 বা 64। এটা আমরা লিখে দেবো, প্রবাহীর গতিবেগ যদি সন্ধিবেগকে অতিক্রম করে যায় তবে প্রবাহপথের যে কোনো বিন্দুতে কণার বেগের মান ও দিক নির্দিষ্ট থাকে না, এলোমেলোভাবে পরিবর্তিত হয়, এই ধরনের প্রবাহকে অশান্ত প্রবাহ বলা হয়। প্রশ্ন 21, সাবান বুদবুদকে আহিত করলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন ঘটে? সাবান বুদবুদ মানে হচ্ছে সাবানের ফ্যান। দেখো এখানে লেখা আছে সাবান গোলা জলের পৃষ্ঠটান প্রায় 32 ডাইন পার সেন্টিমিটার, যেখানে বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের মান হলো 72 ডাইন পার সেন্টিমিটার। তার মানে উত্তরটা কি হবে? সাবান বুদবুদকে আহিত করলে পৃষ্ঠটানের মান কম হয়, কারণ নর্মালে যা ছিল তার থেকে কমে গেছে, তার মানে পৃষ্ঠটানের মান কম হবে। প্রশ্ন 22, আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন? পেজ নাম্বার 58। এই প্যারাটা আমরা লিখব, পদার্থের আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ার জন্য এটি মাত্রাহীন একটি সংখ্যা মাত্র। সেই কারণে আপেক্ষিক গুরুত্বের মান সকল পদ্ধতিতেই একই হয়। যেহেতু আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত, তাই একে আপেক্ষিক ঘনত্ব বলা হয়। প্রশ্ন 23, এটা অঙ্কের প্রশ্ন, এটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রশ্ন 5, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, প্রবাহীর কোনো বিন্দুতে চাপ বলতে কি বোঝো? পেজ নাম্বার 52 বা 52। প্রবাহীর কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের ওপর প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল বা অর্থাৎ প্রবাহীর ওজন। তাহলে প্রবাহের কোনো বিন্দুতে চাপ বলতে কি বোঝো? তার উত্তরটা হবে এটা। আর এর সাথে ঘাতের সম্পর্ক কি? তার উত্তর হবে এটা লিখবো, ঘাতের সঙ্গে প্রবাহের কোনো বিন্দুতে চাপের সম্পর্ক, সেটা আমরা লিখবো যে আমরা জানি কোনো বিন্দুতে প্রবাহীর চাপ ইকুয়ালস টু এইচ রো জি, এবং ওই বিন্দুতে প্রবাহীর ঘাত হচ্ছে এইচ রো জি। অতএব প্রবাহীর চাপ ইকুয়ালস টু প্রবাহীর ঘাত বাই যেখানে এ হচ্ছে অনুভূমিক তলের ক্ষেত্রফল,
রো হচ্ছে ঘনত্ব, এইচ হচ্ছে অনুভূমিক তলের উচ্চতা এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটাই হচ্ছে প্রবাহের কোনো বিন্দুতে চাপের সঙ্গে ঘাতের সম্পর্ক। প্রশ্ন 2, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো। পেজ নাম্বার 59। ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে এখানে 4খানা পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্য লিখে দিতে হবে। প্রশ্ন 3, সান্দ্রতার উৎপত্তি ব্যাখ্যা করো। সান্দ্রতার উৎপত্তি ব্যাখ্যা করো। উত্তরটা হবে, কোনো তরল সমতল পৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হলে কঠিনের ঠিক পার্শ্বে থাকা যে তরলের স্তর আসঞ্জন বলের ক্রিয়ায় স্থির থাকে, আবার সংশক্তি বলের জন্য তরলের পরপর অবস্থিত স্তরগুলি একে অন্যের গতিকে মন্থর করে এবং ওদের আপেক্ষিক বেগ কমে যায়, এই বল দুটি তলের ওপর স্পর্শকীয়ভাবে কাজ করে। সুতরাং এই বল স্পর্শ করে থাকা তরল স্তরদ্বয়ের আপেক্ষিক বেগকে কমানোর চেষ্টা করে। এটি সান্দ্রতা বল। এটা আমরা লিখে দেবো সান্দ্রতার উৎপত্তিতে। যদি আমার তার 3 নম্বর প্রশ্নের উত্তর হবে এটা, সান্দ্রতার উৎপত্তি। প্রশ্ন 4, শান্ত তরলের মধ্যে পতনশীল কোনো বস্তুর প্রান্তীয় বেগ অর্জন করার কারণ ব্যাখ্যা করো। পেজ নাম্বার 65। এটা আমাদের লিখতে হবে, এখান থেকে এতটা, এই প্যারাটা পড়ে লিখে দিতে হবে। এই যে সান্দ্র মাধ্যমে কোনো বস্তুর প্রান্তীয় বেগ, তার আন্ডারলাইনে প্রথম প্যারাটা আমাদের পুরোটা লিখে দিতে হবে। প্রশ্ন 5, বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো। এর গাণিতিক রূপটি লেখো। পেজ নাম্বার 67। প্রথমেরটা বার্নৌলির নীতি, এইটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এখান থেকে এতটা লিখতে হবে। তলে ধারক প্রবাহ থেকে শুরু করে উপপাদ্যটির নিম্নরূপ বলে পুরোটা এতটা অবধি লিখে দিতে হবে। আর যেটা বলেছে যে এর গাণিতিক রূপটি লেখো, সেটা হবে নিচেরটা। এই এবি থেকে শুরু করে এই ছবিটা আঁকতে হবে, আর এবি থেকে শুরু করে এত অবধি লিখে দিতে হবে যে এটি বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ। এটা হচ্ছে বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ, আর ওপরেরটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এটা এই প্যারাটা এখান থেকে এতটা হবে বার্নৌলির উপপাদ্য, আর নিচের প্যারাটা হয়ে হবে বার্নৌলির গাণিতিক রূপ। প্রশ্ন 6, জলের ওপর দাড়ি কাটার ব্লেড ভেসে থাকতে পারে কিভাবে। পেজ নাম্বার 61। এখানে যে অ্যাক্টিভিটি আছে তার পরীক্ষা 1টা আমাদের লিখে দিতে হবে। এখান থেকে এতটা। জলের ওপর দাড়ি কাটার ব্লেড অতি সাবধানে অনুভূমিকভাবে স্থাপন করলে ব্লেডটিকে জলের ওপর ভেসে থাকতে দেখা যায়। ব্লেডটি যেখানে ভাসে সেখানকার জল তার আশেপাশের জলতলের তুলনায় একটু নিচু হয়ে যায়। পৃষ্ঠটানের কারণে এমন হয়। ব্লেডের ওজন খাড়াভাবে নিচের দিকে কাজ করে। পৃষ্ঠটানের দরুন সৃষ্ট বলের উলম্ব উপাংশ, যা খাড়া লম্বভাবে ওপরের দিকে কাজ করে, ব্লেডের ওজনকে প্রতিমিত করে, তাই ব্লেডটি জলের ওপর ভেসে থাকতে পারে। এইটার পরীক্ষা 1টা আমরা লিখে দেবো। 7, পীড়ন ও বিকৃতি বলতে কি বোঝো। পেজ নাম্বার 70 আর 71, 70 আর 71। পীড়ন বলতে কি বোঝো, তার উত্তর হবে এটা, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুকে বিকৃত করলে, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন করলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে সমভাবে একটি প্রতিক্রিয়া বলের বা প্রত্যয়নকারী বলের উদ্ভব হয়, যা বাহ্যিক বলকে প্রতিরোধ করে এবং বাহ্যিক বলকে সরিয়ে নিলে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে। বস্তুর প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল এই প্রতিক্রিয়া বলকে বা প্রত্যয়নকারী বলকে পীড়ন বলে। এত অবধি লিখতে হবে। তাহলে পীড়ন বলতে কি বোঝো বলতে গেলে আমাদের এখান থেকে এত অবধি লিখে দিতে হবে। তারপর একটা হচ্ছে বিকৃতি বলতে কি বোঝো, পরের পেজেই আছে, দেখো এখানে বিকৃতি, তার এখান থেকে এতটা আমাদের লিখে দিতে হবে। যখন বাহ্যিক বলের প্রভাবে বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ হয়,
তখন বস্তুটির দৈর্ঘ্য, আকার বা আয়তনে পরিবর্তন হয়, অর্থাৎ বলা হয় বস্তুটি বিকৃত হয়েছে এবং বস্তুতে সৃষ্ট পরিবর্তনকে বিকার বলে। বস্তুর একক মাত্রার যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলা হয়। 8, 9, 10, 11, 12 এইগুলো সব অঙ্কের প্রশ্ন। তার ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওর লিঙ্কটা। প্রশ্ন 13, আদর্শ তরলের বৈশিষ্ট্যগুলি লেখো। পেজ নাম্বার 66। এখানে দেওয়া আছে আদর্শ তরলের বৈশিষ্ট্যগুলি হলো বলে 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট আমাদের লিখে দিতে হবে। এখান থেকে এতটা 1, 2, 3 এই 3টে পয়েন্ট লিখতে হবে। 14, 15 এই দুটো হচ্ছে অঙ্কের প্রশ্ন। সরি, 15টা অঙ্কের প্রশ্ন, 14 উত্তরটা আমরা দেখিনি। প্রশ্ন 14, প্রবাহমান তরল কোন কোন শক্তির অধিকারী হয়? প্রত্যেক প্রকার শক্তির রাশিমালা লেখো। 14 নম্বর উত্তরটা হবে এটা। প্রবাহমান তরলের কোনো বিন্দুতে 3 প্রকার শক্তির উদ্ভব হয়। 1, গতিশক্তি। m ভরের তরল v বেগে প্রবাহিত হলে তার গতিশক্তি ইকুয়ালস টু হাফ m v স্কোয়ার। তরলের ঘনত্ব রো হলে একক আয়তনের তরলের ভর m ইকুয়ালস টু রো। অতএব একক আয়তনে তরলের গতিশক্তি ইকুয়ালস টু হাফ রো v স্কোয়ার। 2, স্থিতিশক্তি। ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় m ভরের তরল থাকলে তার স্থিতিশক্তি mgh। অতএব প্রতি একক আয়তনের স্থিতিশক্তি হচ্ছে রো gh। 3, চাপ শক্তি। নলের অক্ষ বরাবর প্রযুক্ত চাপ p হলে নলের a প্রস্থচ্ছেদে প্রযুক্ত বল ইকুয়ালস টু pa। অতএব প্রতি সেকেন্ডে তরল দ্বারা কৃতকার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ ইকুয়ালস টু হচ্ছে pa v। যেহেতু তরল 1 সেকেন্ডে v দূরত্ব অতিক্রম করে। এটা হবে প্রশ্ন 14 অ্যান্সার। এই 3টে পয়েন্ট লিখতে হবে। পনেরোটা তো অঙ্কের প্রশ্ন। 16, ছুরির ধারালো প্রান্ত দিয়ে একটি ফলকে সহজে কাটা যায় কিন্তু ভোঁতা প্রান্ত দিয়ে সহজে কাটা যায় না কেন? 16 নম্বর প্রশ্নের উত্তরটা হবে, আমরা জানি চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। ছুরির ভোঁতা দিকের ক্ষেত্রফল বেশি এবং ছুরির ধারালো দিকের ক্ষেত্রফল কম। তাই একই বল প্রয়োগ করলে ছুরির ভোঁতা দিকের তুলনায় ধারালো দিকে বেশি চাপ কার্যকরী হয় বা হবে। তাই ধারালো ছুরির প্রান্ত দিয়ে ফল সহজে কাটা যায়। 17টা হচ্ছে অঙ্কের প্রশ্ন। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রশ্ন 18, ব্যারোমিটার কি, এর গঠন সংক্ষেপে বর্ণনা করো। পেজ নাম্বার 53। প্রথম লাইনটা লিখে দেবো ব্যারোমিটার কি। তাতে যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় তাকে ব্যারোমিটার বলে। আর ব্যারোমিটারের গঠন বলেছে, তার উত্তর পরের পেজে, পেজ নাম্বার 54। তাতে যে বিবরণটা আছে এটা পুরোটা লিখে দিতে হবে। এখান থেকে এত এর জায়গায় লিখবে ব্যারোমিটার যন্ত্রে, এর জায়গায় লিখবে ব্যারোমিটার যন্ত্র থেকে শুরু করে এত অবধি লিখে দিতে হবে। আর পারলে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 19, ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় ব্যাখ্যা করো। পেজ নাম্বার 54। ব্যারোমিটারের ব্যবহার, তার আন্ডারে দেখো দেওয়া আছে এটা আবহাওয়ার পূর্বাভাস। এই পুরো প্যারাটা লিখতে হবে। এখান থেকে শুরু করে নেক্সট পাতার এতটা অবধি লিখতে হবে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয় এত অবধি। 54 পাতার শেষের প্যারাটা থেকে শুরু করতে হবে
আবহাওয়ার পূর্বাভাস ব্যারোমিটারের সাহায্যে এখান থেকে শুরু করে 55 পাতার এত অবধি লিখতে হবে, দেওয়া সম্ভব নয়। প্রশ্ন 20, শক্তির সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নলির নীতিটি ব্যাখ্যা করো। পেজ নাম্বার 67। এখানে দেখো এই যে শক্তি সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নলি নীতির ব্যাখ্যা ও গাণিতিক প্রকাশ, এই প্যারাটা লিখে দিতে হবে। এবি থেকে শুরু করে গাণিতিক রূপ এত অবধি লিখতে হবে আর এই ছবিটা এঁকে দিতে হবে। প্রশ্ন 21, কোনো পদার্থের স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের ওপর কিভাবে নির্ভর করে তা সংক্ষেপে আলোচনা করো। পেজ নাম্বার 69। এখানে দেখো লেখা আছে বস্তু স্থিতিস্থাপকতার প্রভাবকারী বিষয়সমূহ, এটা লিখতে হবে। এখানে 1 নম্বর পয়েন্ট উষ্ণতা, 2 অশুদ্ধি, 3 উত্তাপন ও শীতলীকরণ। পরের পেজে 4 আঘাত, 5 সংনমন্যতা আর 6 হচ্ছে পদার্থের অবস্থা। এই 6টা পয়েন্ট লিখে দিতে হবে। প্রশ্ন 22, সাইফন ক্রিয়ার সাহায্যে কিভাবে কোনো তরলের স্থানান্তকরণ করা যায় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। পেজ নাম্বার 55। এখানে যে সাইফন ক্রিয়ার ব্যাখ্যা আছে এটা লিখে দিতে হবে, এই ছবিটা আমাদের আঁকতে হবে সাইফনের। আর এ ও ডি বিন্দু যথাক্রমে এখান থেকে শুরু করে এই এত অবধি লিখে দিতে হবে। ক্রিয়াও বন্ধ হয় এখান থেকে এতটা, আর এই ছবিটা আঁকতে হবে। মানে সাইফন ক্রিয়ার ব্যাখ্যা এর প্যারাটা পুরো লিখতে হবে। প্রশ্ন 23, স্প্রিং তুলার সাহায্যে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর ওপর প্লবতা বল কিভাবে নির্ণয় করবে ব্যাখ্যা করো। পেজ নাম্বার 59। এখানে অ্যাক্টিভিটিতে বলেই দিয়েছে, দেখো স্প্রিং তুলার সাহায্যে তরলে আংশিক ও পূর্ণ নিমজ্জিত বস্তুর প্লবতা নির্ণয়, এইটা পুরোটা লিখতে হবে। আর পারলে এই ছবিটা এঁকে দেবে, ছবিটা আঁকবে আর এটা লিখে দেবে পুরোটা। প্রশ্ন 24, সাইফন ক্রিয়ার সাহায্যে কিভাবে কোনো তরলের স্থানান্তকরণ করা যায় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। এইটা 22-এর কোশ্চেনটাই, মানে 22-এর কোশ্চেনটা আবার রিপিট করেছে 24-এ, তাই দুটো উত্তর একই হবে। প্রশ্ন 25, কোনো নলের মধ্য দিয়ে তরল প্রবাহের হার কিভাবে নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করো। পেজ নাম্বার 66। এইখানের অ্যাক্টিভিটিতে দেখো লেখা আছে তরল প্রবাহের হার নির্ণয়, এইটা পুরোটা লিখে দিতে হবে এখান থেকে এতটা, আর এই ছবিটা আঁকতে হবে। 26, 27 এই দুটো অঙ্কের প্রশ্ন, অঙ্কের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রশ্ন 28, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোচনা করো। পেজ নাম্বার 62। এখানে বলে দিয়েছে তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে এমন বিষয়সমূহ, এই যে লেখা, কোনো তরলের পৃষ্ঠটান নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভরশীল। তার আন্ডারে 6টা পয়েন্ট আছে, এটা লিখতে হবে। 1 তরলের তাপমাত্রা, 2 তরলের ঘনত্ব, 3 দ্রবীভূত বস্তুর উপস্থিতি, 4 তরলের উপরিস্থিত মাধ্যম, 5 দূষণ, 6 তড়িদাহিত করণের প্রভাব। এই 6টা পয়েন্ট লিখতে হবে। প্রশ্ন 29, নমনীয় পদার্থ কাদের বলা হয়, দুটি উদাহরণ দাও। ভঙ্গুর পদার্থ কাদের বলা হয়, উদাহরণ দাও। পেজ নাম্বার 73। প্রথমে বলেছে নমনীয় বস্তু কাকে বলে উদাহরণ দাও, তারপর বলেছে ভঙ্গুর বস্তু কাকে বলে উদাহরণ দাও। এবার নমনীয় বস্তুর ক্ষেত্রে দেখো এখানে আমাদের স্থিতিস্থাপক সীমার কথাটা বলতে হবে, তাই জন্য আমাকে স্থিতিস্থাপক সীমা কাকে বলে সেটা লিখতে হবে। আর স্থিতিস্থাপক সীমাতে পূর্ণ স্থিতিস্থাপক কথা আছে, তার জন্য আমাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো আমাদের উত্তরটা, প্রথমে আমরা লিখবো প্রযুক্ত বল বা দ্বন্দ্ব অপসারণ করলে কোনো বিকৃত বস্তু যদি তার পূর্বের আকার ও আকৃতি পুরোপুরি ফিরে পায় তাহলে ওই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। প্রথমে এই লাইনটা লিখবো, তারপর লিখবো বস্তুটির বিকৃতি কম হলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে, এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়।
তারপর লিখব স্থিতিস্থাপক সীমার ঊর্ধ্বে প্রযুক্ত বল বা দ্বন্দ্ব অপসারণ করলেও যদি বিকৃত বস্তুটি পুরোপুরি তার বিকৃত অবস্থাতেই থেকে যায় তাহলে ওই বস্তুকে নমনীয় বস্তু বলা হয়। বাস্তবে এ ধরনের বস্তুর কোনো অস্তিত্ব নেই, তবে কাদামাটি, মাখন, চিস মোটামুটিভাবে নমনীয় বস্তু। তারপর দিয়েছে ভঙ্গুর বস্তু কাকে বলে, উদাহরণ দাও। তারপর আমরা লিখে দেবো যে সমস্ত বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা, এখানে আমাদের স্থিতিস্থাপক সীমার কথাটা লিখতে হচ্ছে, আমরা আগেই লিখে দিয়েছি স্থিতিস্থাপক সীমা কি, তাই জন্য আর লিখবো না। তারপর লিখবো তাহলে যে সমস্ত বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর খুব তাড়াতাড়ি অসহ বিন্দু এসে পড়ে তাদের বলা হয় ভঙ্গুর, যেমন কাঁচ, শুকনো কাদামাটির বল ইত্যাদি। প্রশ্ন 30, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি ও ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের সিজিএস ও এসআই এককগুলি লেখো। প্রথমে অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়নের সংজ্ঞা আমরা লিখব দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য প্রতি একক ক্ষেত্রফলের ওপর দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বলের কারণে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে অনুদৈর্ঘ্য পীড়ন বলে। যদি কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বল এফ হয় তবে অনুদৈর্ঘ্য পীড়ন ইকুয়ালস টু এফ বাই এ। এবার অনুদৈর্ঘ্য পীড়নের একক চেয়েছে। অনুদৈর্ঘ্য পীড়নের একক আমরা লিখব সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। তারপর বলেছে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি একক দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। বস্তুর এল দৈর্ঘ্যের পরিবর্তন ডেল্টা এল হলে বস্তুটির অনুদৈর্ঘ্য বিকৃতি হয় ডেল্টা এল বাই এল। আর অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই, কারণ দেখো এখানে লিখে দিয়েছে এককের জায়গায় দুটি একই ধরনের রাশি অনুপাত বলে বিকৃতির কোনো একক নেই, তার মানে অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই। তারপর বলেছে ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক কি সেটা আমরা লিখবো এখান থেকে। কোনো স্থিতিস্থাপক বস্তুতে অনুদৈর্ঘ্য বিকৃতির সৃষ্টি করলে বস্তুটিতে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয়। প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুটিতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় তাকেই বলা হয় বস্তুটির উপাদানের ইয়ং গুণাঙ্ক। তারপর লিখে দেবো অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত হলো ইয়ং গুণাঙ্ক। অতএব ইয়ং গুণাঙ্ক y ইকুয়ালস টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। আর ইয়ং গুণাঙ্কের একক কি এটা লিখব ইয়ং গুণাঙ্কের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। প্রশ্ন 31, তরলের সমোচ্চশীলতা ধর্ম প্রদর্শনের জন্য একটি পরীক্ষা বর্ণনা করো। পেজ নাম্বার 53। এখানে পরিষ্কার বলে দিয়েছে তরলের সমোচ্চশীলতা ধর্ম প্রদর্শন। এই ছবিটা আঁকতে হবে আর তার সাথে এই লেখাটা লিখে দিতে হবে। এখান থেকে এতটা, এটা ব্যবহার এক লাইনে লিখে দেবে আর এটা পুরো পরীক্ষাটার বর্ণনা, এখান থেকে এতটা। প্রশ্ন 32, একটি স্প্রিং তুলার বল ধ্রুবক কিভাবে নির্ণয় করবে ব্যাখ্যা করো। পেজ নাম্বার 72। একদম 72 পেজের একদম নিচে দেখো লেখা আছে একটি স্প্রিং তুলার বল ধ্রুবক নির্ণয়। এখান থেকে এতটা, এখান থেকে এতটা পুরোটা লিখে দেবো আর তার সাথে এই ছবিটা আমরা রেখে দেবো। এই অ্যাক্টিভিটিটা পুরোটা লিখবো আর ছবিটা আঁকবো।